সমুদ্রের গর্জন যখন ধীরে ধীরে মিলিয়ে আসছে আর আকাশের শেষ আলোটুকু লালচে রক্তের মতো ঢেউয়ে ঢেউয়ে মিশে যাচ্ছে, তখন বৃদ্ধ মাঝি আব্দুর রহমান তার জীর্ণ নৌকা টেনে উপকূলে এনে থামলেন। ঠান্ডা বাতাসে লবণের গন্ধ আর তার ছেঁড়া জোব্বায় আটকে থাকা ক্লান্তি সত্ত্বেও তার চোখ দুটি আনন্দে ঝকঝক করছিল, কারণ আল্লাহ তাআলা আজ তাকে দুটি প্রকাণ্ড মাছ দান করেছেন, যা তার 7 ক্ষুধার্ত সন্তানের পেট ভরিয়ে রাতের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবে। তিনি বালুর ওপর বসে কাপা হাতে গাম মুছছিলেন। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ এলো। এক অহংকারী যুবক আমির, নাম তার ফারুক বিন জায়েদ, যে বিশ্বাস করত পৃথিবীটা তার পায়ের তলায় বিছানো কার্পেট ছাড়া কিছুই নয়। সূর্য অস্ত যাওয়ার দিকে ঝুঁকে পড়েছিল যখন বৃদ্ধ মাঝি আব্দুর রহমান সমুদ্র থেকে ফিরলেন, তার জরাজীর্ণ নৌকাটি উপকূলে টেনে আনতে আনতে। বাতাস ছিল ঠান্ডা আর লবণের গন্ধ তার ছেঁড়া কাপড়ে আটকে ছিল, কিন্তু তার হৃদয় আনন্দে ভরপুর ছিল, কারণ আল্লাহ তাকে দুটো বিশাল মাছ দান করেছিলেন, যা সেই রাতে তার 7 সন্তানের পেট ভরাতে যথেষ্ট। বৃদ্ধ একটু বালুর ওপর বসলেন, কাপা হাতে ঘাম মুছতে মুছতে। তার চোখে আনন্দের অশ্রু চিকচিক করছিল। ঠিক সেই মুহূর্তে তিনি ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলেন। মাথা তুলে দেখলেন একটি কালো ঘোড়ার ওপর সওয়ার একজন অশ্বারোহী এবং তার সঙ্গে অস্ত্রে সজ্জিত প্রহরী দল। আরও কাছে আসতেই বোঝা গেল সে হল আমের ফারুক বিন জায়েদ, মৃত সুলতানের ছেলে, অহংকারী যুবক, যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত এই ভেবে যে পৃথিবীটা শুধু তারই সেবার জন্য সৃষ্টি। আমির ফারুক লোভে ভরা চোখে এগিয়ে এসে বৃদ্ধ মাঝি আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? বিনয়ী কণ্ঠে দুঃখমাখা মুখে বৃদ্ধ উত্তর দিলেন, আমি একজন গরিব মাঝি, হে প্রভু। আমার কাছে আছে শুধু এই পুরনো নৌকা আর ছেঁড়া জাল। এ দিয়েই আমি আমার বড় পরিবারকে পোষাই। আজ আল্লাহ আমাকে এ দুটি মাছ দিয়েছেন। আমির ফারুকের ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল, চোখে করুণাহীনা লোভ। তিনি প্রহরীদের দিকে ফিরে বললেন, এই দুটো মাছ নিয়ে নাও। আজ রাতে আমি বন্ধুদের জন্য এক অবিস্মরণীয় ভোজের আয়োজন করব। মাঝি আব্দুর রহমান চিৎকার করে উঠলেন। দুটো মাছ তার দুর্বল হাতে আঁকড়ে ধরে কাকুতি মিনতি করতে লাগলেন, হে আমার প্রভু, দয়া করুন, এগুলো নিলে আমার বাচ্চারা না খেয়ে থাকবে, ছেড়ে দিন। কিন্তু প্রহরীরা তাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিল। উঠতে গেলে একটা ঘুষি খেলেন, মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। চোখের পলকে তার হাত থেকে মাছ দুটো ছিনিয়ে নেওয়া হলো। বৃদ্ধ কাঁপতে কাঁপতে দাঁড়ালেন, চোখে অশ্রু, আর বললেন, ইয়া আল্লাহ, তুমি ন্যায় বিচারক, এই জালিমের উপর তোমার ন্যায় বিচার দেখাও। আমির ফারুক হেসে চলে গেলেন, কোনো ভ্রুক্ষেপ করলেন না। মাঝি আব্দুর রহমান সমুদ্র তীরে রয়ে গেলেন, শরীর পানি আর অশ্রুতে ভিজে। আমির ফারুক প্রাসাদে পৌঁছে রাঁধুনিদের ডেকে বললেন, হে রাঁধুনিরা, এই দুটো মাছকে এমন ভোজ বানাও যার তুলনা নেই। আগুনে ঝলসাও যাতে চর্বি টপকায়, এমন মশলা দাও যে গন্ধে কবরের মৃতরাও লোভে উঠে আসে। চাকররা দৌড়াদৌড়ি শুরু করল, রান্নাঘরে হাঁড়ি কড়াইয়ের শব্দ উঠতে লাগল। রাতের খাবারের আগে আমির ফারুকের বন্ধুরা এলেন, ধনী ব্যবসায়ী আর সেনাপতিরা। তারা রেশমি চাদরে ঢাকা লম্বা টেবিলে বসলেন, চাঁদির থালায় খাবার। একজন হেসে বলল, হে আমির, শুনেছি আজ আপনি সমুদ্রের কাছে গিয়েছিলেন, শিকার ছিল নাকি বেড়ানো? আমির ফারুক পেট ভরে হেসে বললেন, দুটোই। একটা বুড়ো দরিদ্রের সঙ্গে দেখা হয়েছিল, ভেবেছিল সমুদ্র তার বাপের। তার রোজগার আমি কেড়ে নিয়েছি, যেমন সিংহ শিকার ছিনিয়ে নেয়। সে কেঁদে কেঁদে মিনতি করছিল, তার অস্ত্র দেখে আমার দয়া হচ্ছিল। সবাই হু হু করে হাসতে লাগল, যেন হাস্যকর নাটক দেখছে। চাকররা দুটো ভাজা মাছ নিয়ে ঢুকল, জাফরান আর গোলমরিচের গন্ধে ঘর ভরে গেল। মাছ দুটো আমির ফারুকের সামনে রাখা হলো। তারা খেতে শুরু করল, গল্পগুজব চলতে লাগল। হঠাৎ আমির ফারুক এক টুকরো মাছ মুখে দিতে গিয়ে একটা ছোট কাঁটা তার বুড়ো আঙুলে বিঁধে গেল। তিনি জোরে চিৎকার করে কাঁটা তুলে ফেললেন, কিন্তু বন্ধুদের হাসির মাঝে আবার খেতে লাগলেন। এক বন্ধু হেসে বলল, মাছের কাঁটায় হার মানলেন হে আমির? সবাই আবার হাসল। আমির ফারুকও জোর করে হাসলেন, যাতে বিরক্তি লুকান। কেউ জানত না সেই ছোট কাঁটাটাই ছিল তার শরীরে বিঁধে যাওয়া ধারালো খঞ্জর। খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আর মদ্যপানের পর সবাই চলে গেল। প্রত্যেকে মাছের মাংস ভাগ করে নিয়েছিল। আমির ফারুক একা হলেন, একটু ব্যথা লাগা আঙুলের দিকে তাকালেন। বিরক্ত হয়ে কাঁধ ঝাঁকিয়ে বললেন, একটা কাঁটা মাত্র, কাল সেরে যাবে।
তারপর শুতে গেলেন, জানতেন না যে আগামী দিনগুলো তাকে দীর্ঘ দুঃস্বপ্নে ডুবিয়ে দেবে। পরদিন সকালে আমির ফারুকের আঙুলে অদ্ভুত চাপ অনুভূত হল। হাত বাড়িয়ে দেখলেন বুড়ো আঙুলটা একটু ফুলে লাল হয়ে গেছে, যেন আগুনে ডুবিয়েছে। নিজেকে নিয়েই হেসে উঠলেন, একটা মাছের কাঁটা আমাকে কাঁপাবে? আমি তো বুড়ো দুর্বল লোক নই। তাড়াতাড়ি রঙিন পোশাক পরে বারান্দায় গেলেন। পাখিরা গাছে গান গাইছে, সকালের হাওয়া মিষ্টি, কিন্তু ভেতরে কোথাও অস্বস্তি। ব্যথা উপেক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু সেটা এক মুহূর্তের জন্যেও ছাড়ল না। দিন গড়াতে আগাতে ব্যথা বাড়তে লাগল। আঙুলটা যেন ভেতরে ভেতরে জ্বলছে। একটা চিঠি লিখতে গিয়ে কলম ধরতে পারলেন না, হাত কাঁপছিল। নিজেকে বললেন, বাজে ব্যাপার, সন্ধ্যার মধ্যে সেরে যাবে। কিন্তু সন্ধ্যায় ফোলাটা আরও বেড়ে গেল। লালচে ভাব আঙুল থেকে হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ল। তখন তিনি বাধ্য হয়ে নিজের ব্যক্তিগত চিকিৎসককে ডাকলেন, একজন শান্ত সাদা দাড়িওয়ালা বৃদ্ধ, যিনি রাজবংশের অনেক সুলতানকে সুস্থ করেছেন। চিকিৎসক চামড়ার ব্যাগ নিয়ে এলেন, আমির ফারুকের হাত পরীক্ষা করতে লাগলেন। আলতো করে ফোলা জায়গায় হাত বুলাতেই আমির ফারুক হাত ছোঁ মেরে নিয়ে চিৎকার করলেন, জানো না আমি আমির, আস্তে করতে বলেনি। চিকিৎসক ক্ষমা চেয়ে শান্ত গলায় বললেন, হে প্রভু, আপনার আঙুলে যা হয়েছে তা সাধারণ নয়। কাঁটার জখমে সংক্রমণ হয়েছে, কিছু পরীক্ষা করব, তারপর বলবো। আমির ফারুক বিরক্ত হলেন, কিন্তু অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর চিকিৎসক ফিরে এসে বললেন, গভীর পচন ধরেছে, ধীরে ধীরে পুরো হাতে ও বাকি শরীরে ছড়িয়ে পড়ছে। যদি কিছু না করা হয়। আমির ফারুক বজ্রাহতের মতো চিৎকার করলেন, কি বলতে চাইছ? আমি মরে যাব? চিকিৎসা কি? চিকিৎসক ভয়ে ভয়ে বললেন, আমি আশঙ্কা করছি হে প্রভু, চিকিৎসা নেই। বুড়ো আঙ্গুল কেটে ফেলতে হবে, নইলে আরও খারাপ হবে। আমির ফারুক প্রায় জ্ঞান হারালেন। চিকিৎসককে জোরে চড় মেরে হত্যার হুমকি দিলেন এবং প্রহরীদের দিয়ে তাকে ভূগর্ভস্থ কারাগারে বন্দী করালেন। তিনি অন্য চিকিৎসক খুঁজতে লাগলেন। রাজ্যের এ মাথা থেকে ও মাথা ঘুরলেন, কিন্তু সবাই একই কথা বলল, আঙ্গুল কাটো অথবা মৃত্যু। কয়েকদিন ঘুমাতে পারলেন না। প্রতি ঘন্টায় ব্যথা বাড়ছিল। আঙ্গুলটা যেন অসহ্য গরমে পালস করছে। ঘুমানোর চেষ্টা করলে বিছানায় ছটফট করতেন, কপালে ঘাম। একদিন খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন বৃদ্ধ মাঝি আব্দুর রহমানের মুখ, চোখে অশ্রু, চিৎকার করছে, হে প্রভু, আমার বাচ্চাদের খাবার নিয়ে নিলে। ভয়ে জেগে উঠলেন, হৃদয় ঢাক ঢাক করছে। বিছানায় বসে হাঁপাতে লাগলেন, যেন কোনো ভূত তাড়া করছে। নিজেকে বললেন, শুধু স্বপ্ন, আমি তো আমির, আমাকে কেউ কিছু করতে পারে না। কিন্তু চোখে উদ্বেগ লুকাতে পারলেন না। পরদিন বন্ধুরা এলো, তারা হাসি ঠাট্টা করছে। আমির ফারুক চুপচাপ বসে আছেন, মুখ ফ্যাকাশে, হাতে কাপড়ে ব্যান্ডেজ। একজন মজা করে বলল, হে আমির, এখনো মাছের কাঁটা খেলছে নাকি? লজ্জা করে না যে রাজ্যের আমির একটা কাঁটার কাছে হার মানবে? সবাই হাসল, কিন্তু আমির ফারুক হাসলেন না। ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, চুপ করো, তোমরা আমার টেবিলের পরজীবী ছাড়া কিছু নও, আর একটা কথা বললে জিভ কেটে ফেলব। হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, কেউ মুখ খুলল না। আমির ফারুক ভাবলেন তার অহংকার এখনও তার ঢাল, কিন্তু ভেতরে একটা কণ্ঠস্বর ফিসফিস করছিল, অহংকার তোমার জখম সারাবে না, বরং মেরে ফেলবে। সেই রাতে ব্যান্ডেজ খুলে দেখলেন পুঁজ বেরুচ্ছে, দুর্গন্ধে নাক বন্ধ হওয়ার জোগাড়। প্রথমবার তার হৃদয়ে কেঁপে উঠল। পিছিয়ে গিয়ে হাতের দিকে তাকালেন, যেন সেটা তার নয়। চেয়ারে বসে মাথা দুই হাতে চেপে ধরে আস্তে আস্তে বললেন, যদি এটা শাস্তি হয়, যদি সেই বুড়োর দোয়া কবুল হয়ে থাকে। কিন্তু তৎক্ষণাৎ রাগে মাথা তুলে চিৎকার করলেন, না, দুর্বলদের শক্তিশালীর ওপর কোনো ক্ষমতা নেই। আমি আমির ফারুক বিন জায়েদ, এই প্রাসাদের মালিক। কিন্তু তার চিৎকার ফাঁকা ঘরে ফিরে এলো। দেওয়ালগুলো যেন তাঁরই বিরুদ্ধে হাসছে। রাত ভারী হয়ে নেমেছিল। জানালায় ঝড়ো হাওয়া, পর্দাগুলো ভূতের মতো নাচছে। আমির ফারুক তার বিলাসবহুল শয়নকক্ষে বসে ঘুমাতে পারছেন না।
ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আছেন। ব্যথা এখন ক্ষুধার্ত জন্তুর মতো ছিঁড়ে খাচ্ছে। বুড়ো আঙুলটা ডিমের মতো ফুলে গেছে, লালচে ভাব হাতের তালু থেকে কবজি পর্যন্ত। চামড়া এত টান টান যে ফেটে যাওয়ার ভয়। আলতো করে চাপ দিতেই জখম ফেটে গেল, হলুদ পুঁজ বেরিয়ে এলো, দুর্গন্ধে বমি আসার উপক্রম। পুরো শরীর কেঁপে উঠল। তিনি নিজেকে গুটিয়ে নিয়ে ফিসফিস করলেন, ইয়া আল্লাহ, এটা কি শাস্তি! সেই রাতে ব্যথা সত্ত্বেও ঘুম এলো, কিন্তু স্বস্তি এলো না। ভয়ঙ্কর স্বপ্নে পড়লেন। নিজেকে সমুদ্র তীরে দেখলেন। সামনে বৃদ্ধ মাঝি আব্দুর রহমান, তার জাল ছেঁড়া, কিন্তু মুখ আর বাস্তবের মতো নয়, ফ্যাকাশে, মৃতের মতো, চোখ উপড়ে বেরোনো, ঠোঁটে রহস্যময় হাসি। মাঝি সমুদ্রের গভীর থেকে উঠে আসা গম্ভীর গলায় বলল, তুমি আমার রোজগার নিয়েছ, তাই আল্লাহ তোমার থেকে এমন জিনিস নিচ্ছেন যা তুমি কল্পনাও করনি। আমির ফারুক হাতের দিকে তাকালেন। আঙুলগুলো পচে হাড় বেরিয়ে গেছে, মাংস বালিতে খসে পড়ছে, পুরো বাহু হয়ে গেছে কঙ্কাল। তিনি পাগলের মতো চিৎকার করলেন। তখনই উঁচু ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। হঠাৎ জেগে উঠলেন, ঘামে শরীর ভিজে গেছে। ভোরের আলো ফুটতে আমির ফারুক ভয়ে লুকানোর চেষ্টা করলেন অহংকারের আড়ালে। হলে গিয়ে লোকদের সামনে বসলেন, হাত বাড়িয়ে পানপাত্র তুলতে গেলেন, কিন্তু কাপা হাত থেকে পাত্র পুড়ে ভেঙে গেল। সবাই অবাক। আমির ফারুক নিজের হাতের দিকে তাকিয়ে রইলেন, হাতটা আর আগের মতো মানছে না, যেন মৃত অঙ্গ ঝুলছে। সবাই চুপচাপ চলে গেল। বাইরে গিয়ে তারা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকালো, কারণ হলে দুর্গন্ধ পাচ্ছিল, পচা মাংসের গন্ধ। আমির ফারুক একা বসে রইলেন, মার্বেল মেঝেতে পুজের ফোঁটা পড়ছে। হতাশায় বললেন, আমি কি সত্যি এটা হারাবো? আমি কি এত দুর্বল হয়ে গেছি? কিন্তু ভেতরের আরেকটা কণ্ঠ আরও অন্ধকারে বলল, তুমি দুর্বল হওনি, তুমি সবসময়ই দুর্বল ছিলে। বুড়োর রোজগার চুরি করে ভেবেছিলে তুমি শক্তিশালী। তোমার শক্তি ছিল ভ্রম, আর ভ্রম সত্যের সামনে গলে যায়। আমির ফারুক দুই হাতে মাথা চেপে চিৎকার করলেন, চুপ করো, আমি আমির ফারুক বিন জায়েদ, আমি এই প্রাসাদের মালিক। কিন্তু প্রতিধ্বনি ফাঁকা শুনিয়েছে, দেয়ালগুলো তাকে মিথ্যেবাদী বলছে। দিন গড়ালো, ফোলাটা এখন বাহু খেয়ে ফেলছে। আঙুলগুলো কালো, শক্ত হয়ে গেছে, যেন মৃত গাছের ডাল। হাতের তালু এত ফুলে গেছে যে বাঁকানো যায় না। কিছু রাতে স্বপ্নে পোকা দেখতেন, জখমে হাঁটছে। জেগে উঠে নিশ্চিত হতেন যে এখনো বেরোয়নি। লোকের সামনে আর আসতেন না, নিজের অংশের দরজা বন্ধ করে দিলেন। তার সঙ্গে রইল শুধু প্রহরীরা, যারা ভয় ভয় তাকা তার চিকিৎসক, যিনি কাটতে হবে বলার জন্য ভূগর্ভে বন্দী। যিনি একদিন ছিলেন গর্বের প্রতীক, তিনি এখন ভাঙা মানুষ। ঘুমের জন্য মিনতি করেন কিন্তু পান না, বেরোনোর পথ খোঁজেন কিন্তু পান না। মনে হয় সমুদ্র যার রোজগার তিনি কেড়েছিলেন, সেই সমুদ্রই তার রক্তে লানত পাঠিয়েছে। এক সকালে প্রাসাদ অস্বাভাবিক নিস্তব্ধ। শুধু আমির ফারুকের ক্ষীণ চিৎকার মাঝে মাঝে স্তব্ধতা ভাঙছে। ব্যথা আর সহ্য হয় না, বাহু তুলতেও পারেন না। আঙুলগুলো কালো কঠিন কীটে পরিণত, চামড়া পচা জন্তুর মতো পোকায় খাচ্ছে। তার ছোট ভাই আমির সালিম বিন জায়েদ এলেন, যিনি সবকিছুতে তার উল্টো, জ্ঞানী, শান্ত, প্রধাদের প্রিয়। কাছে বসে দুঃখে বললেন, ভাই, আর উপায় নেই। তোমার চিকিৎসক বলছে বিষ কোনই পর্যন্ত পৌঁছেছে, বাহু না কাটলে কয়েকদিনও বাঁচবে না। আমির ফারুক গভীর চোখে তাকালেন, ঠোঁটে ভাঙা হাসি কাঁপছে। বাহু? তুমি চাও আমি বাহু ছাড়া বাঁচি? আমি কিভাবে আমার সৈন্যদের মুখোমুখি হব, আমার রাজ্যকে? সালিম বিন জায়েদ তার ভালো হাতটি আলতো করে ধরে বললেন, মৃত অবস্থায় কিভাবে মুখোমুখি হবে? গর্ব খালি আত্মাকে খাওয়ায় না হে ফারুক। সত্য মেনে নাও, অন্তত বেঁচে থাকো। আমির ফারুক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ হাসতে হাসতে কেঁদে ফেললেন। সেই হাসি কান্নার চেয়েও ভয়ঙ্কর। গলা ছাড়া গলায় চিৎকার করে বললেন, রাজ্যের আমির মিনতি করছে তার বাহু কেটে যেন বাঁচিয়ে রাখা হয়, যেন ভাঙা কুকুরের মতো বাঁচে। কি হাস্যকর! অবশেষে তিনি হার মানলেন। চিকিৎসকরা জড়ো হলেন, অজ্ঞান করে বাহু কেটে ফেললেন। অজ্ঞানেও ব্যথায় এমন চিৎকার করলেন যে প্রাসাদ কেঁপে উঠল, পুরো রাজ্য শুনতে পেল। কিন্তু জেগে উঠে পাশে কাটা বাহু দেখে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর শিশুর মতো কাঁদতে লাগলেন। বন্ধুরা পালালো, চাটুকাররা দূরে সরল। তিনি একা, অক্ষম, নিজেকে দোষ দিতে লাগলেন। অবশেষে বুঝলেন একটাই কারণ, তার জুলুম আর অহংকার। সেই দিন থেকে সব বদলে গেল। আমির ফারুক বিন জায়েদ আর সেই অহংকারী আমির রইলেন না।
প্রাসাদের বারান্দায় ভূতের মতো ঘুরে বেড়াতেন, লম্বা পোশাক টেনে। আয়না এড়িয়ে চলতেন, কারণ তাতে দেখা যেত এক অসম্পূর্ণ পরাজিত মানুষ। যে হাত দিয়ে মানুষকে চড় মারতেন আর অন্যায় নিতেন, সেই হাত এখন নেই। যে সৈন্যরা তার কাছে ছুটে আসত, তারা দূরে সরল। হাসি আনন্দে ভরা বৈঠকখানা খালি। বন্ধুরা আর আসার সাহস পেত না। তিনি একা, প্রথমবার নিজের মুখোমুখি। দীর্ঘ রাতে অন্ধকার থেকে একটা ফিসফিস শুনতেন, বৃদ্ধ মাঝি আব্দুর রহমানের গলা। যে দুর্বলের রোজগার নেয়, তাকে দুর্বলই জ্যান্ত খেয়ে ফেলে। ভয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠতেন, চিৎকার করতেন, যথেষ্ট, যথেষ্ট, এই শব্দ আমার মাথা থেকে বের করো। কিন্তু ঘরে থাকত শুধু নিস্তব্ধ দেয়াল আর একজন মানুষ, যে তার গর্বের লাশের জন্য কাঁদছে। এভাবে বাহু কাটা শুধু শরীরের অঙ্গ হারানো নয়, বরং আমির ফারুক বিন জায়েদের নিজের ও মানুষের সামনে পতনের ঘোষণা। প্রথমবার তিনি বুঝলেন, জুলুম মরে না, সে তার মালিককে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। শেষে শুধু লজ্জা রেখে যায়, যা ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে থাকে। বাহু কাটার কয়েক সপ্তাহ পার হল, কিন্তু আত্মার জখম সারল না। শরীরের জখম তার গর্বের জখমের তুলনায় অনেক হালকা। কাটা বাহুর দিকে তাকালেই মনে হতো দূর থেকে ডাকছে, অতি তার হারানো জিনিসের কথা মনে করিয়ে দিচ্ছে। রাতি দুঃস্বপ্ন আসতে লাগল। বৃদ্ধ মাঝি আব্দুর রহমানকে দেখতেন বিছানার পাশে দাঁড়িয়ে, কাপড় ভিজে, দাড়ি থেকে সমুদ্রের পানি টপকাচ্ছে, হাতে ছেঁড়া জাল। ধীরে ধীরে এগিয়ে এসে কাঁপা হাত বাড়িয়ে ফিসফিস করে, আমার রোজগার কই হে আমির, ফেরত দাও, ফেরত দাও আর আমাকে ছাড়ো। ভয়ে জেগে উঠতেন, ঘামে ভিজে, চারপাশে হাতড়াতেন, শুধু অন্ধকার, কিন্তু কানে সেই শব্দ লেগে থাকত সূর্য ওঠা পর্যন্ত। রাত আর তার ছিল না, দিনও না। বারান্দায় নিজের সঙ্গে কথা বলতেন, হঠাৎ হাসতেন, তারপর চিৎকার করতেন। চাকরদের অচেনা নাম ধরে রাখতেন, প্রহরীদের আদেশ দিতেন ভূতকে ধরতে। এক রাতে প্রহরীরা ভয়ঙ্কর চিৎকার শুনে দৌড়ে গেল। দরজা খুলে দেখল আমির ফারুক বিন জায়েদ মেঝেতে হাঁটু গেড়ে বসে কাপড় ছেঁড়ছে, মাথা দেওয়ালে ঠুকছে আর চিৎকার করছে, আমার মাথা থেকে বেরো হে মাঝি, বললাম তো মাছ দুটো নিয়ে নাও, নিয়ে নাও আর আমাকে ছাড়ো। ভালো হাত দিয়ে টেবিলে এত জোরে আঘাত করছিলেন যে মুঠো থেকে রক্ত বেরোচ্ছিল। তিনি আর আমির ছিলেন না, ছিলেন একটা জীব, যাকে তার নিজের বিবেক পিষে ফেলছে। দিন যত যাচ্ছে তিনি মাঝি আব্দুর রহমানকে সর্বত্র দেখতে পাচ্ছেন, আয়নায়, প্রহরীদের চোখে, এমনকি খাবারে। পানির পাত্র তুললেই লাল রক্তে ভর্তি মনে হতো, রুটি তুললেই মাছের কাঁটা দেখতেন। মস্তিষ্ক আর সহ্য করতে পারল না, দিনরাত চিৎকার করতে লাগলেন। প্রাসাদের লোকেরা তার অংশ এড়িয়ে চলতে লাগল, যেন সেটা ভুতুড়ে বাড়ি। ভাই সালিম বিন জায়েদ বারবার শান্ত করার চেষ্টা করলেন, পাশে বসে বললেন, ভাই, এখনও তওবার সুযোগ আছে, যাদের ওপর জুলুম করেছ তাদের মাল ফেরত দাও, আল্লাহ হয়তো হালকা করবেন। কিন্তু আমির ফারুক শূন্যে তাকিয়ে ঠান্ডা হেসে ফিসফিস করলেন, তওবা, এটা কি আমার হাত ফিরিয়ে দেবে? সমুদ্রের ভূতগুলো আমার মাথা থেকে মুছে দেবে? অনেক দেরি হয়ে গেছে। এক বৃষ্টির রাতে ফারুক বিন জায়েদ বারান্দায় বেরোলেন। হাওয়ায় পোশাক উড়ছে, বৃষ্টির সঙ্গে অশ্রু মিশে গেছে। অন্ধকারে ডুবে থাকা বাগানের দিকে তাকালেন। মনে হলো পুরো পৃথিবী তাকে ডাকছে। ভেতরের গলা চিৎকার করছে, শেষ, মুক্তি, পতন ছাড়া মুক্তি নেই। মাথা আকাশের দিকে তুলে শেষ চিৎকার করলেন, যেন পুরো পৃথিবীকে বিদায়। তারপর শূন্যে ঝাঁপ দিলেন, মাটিতে আছড়ে পড়লেন, হাড় ভেঙে গেল, মুখ থেকে রক্ত ছিটকে গেল। অহংকারের আমির ফারুক বিন জায়েদ ভিজে ঘাসের ওপর মৃতদেহ হয়ে পড়ে রইলেন। চিৎকার শুনে প্রহরীরা দৌড়ে এলো। সামনে ভাই সালিম বিন জায়েদ। ভাঙা শরীরের ভাইকে দেখে হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ভাই, যদি তুমি শুধু সেই মাছ দুটো মাঝি আব্দুর রহমানের হাতে ছেড়ে দিতে, তাহলে এমন হতো না। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমির ফারুক বিন জায়েদ চলে গেলেন, পেছনে রেখে গেলেন একটা গল্প, যা মানুষ বছরের পর বছর বলবে, যে গরিবের রোজগার চুরি করে, আল্লাহ তার শরীর আর আত্মা থেকে সেটা কেড়ে নেন, শেষে কিছুই রাখেন না। এভাবে আমির ফারুক বিন জায়েদের সঙ্গে রাজ্যে জুলুমের যুগ শেষ হল। সালিম বিন জায়েদ সিংহাসনে বসলেন, বৃদ্ধ মাঝি আব্দুর রহমানকে ডেকে
তার কষ্টের ক্ষতিপূরণ দিলেন, ভাই যা তীরে ছিল তার চেয়ে বেশি ফিরিয়ে দিলেন এবং প্রজাদের মাঝে ন্যায় বিচার ফিরিয়ে আনলেন। আর আমির ফারুক বিন জায়েদের গল্প হয়ে গেল একটা শিক্ষা, বাবারা ছেলেদের বলে যাতে তারা জানে যে জুলুম কখনো ভোলে না, আর গরিবের এক ফোঁটা চোখের পানি সবচেয়ে শক্তিশালী রাজাকেও ডুবিয়ে দিতে পারে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট, লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কৃপণতা করবেন না, যাতে সবাই উপকৃত হয়।